জিমিন খাবারটা টেবিলে রেখে চলে গেল। চুপচাপ হা কর, আমি কোনো জোরাজুরি করতে চাই না। আমি খাবো না। জঙ্কুক থেকে জোর করে খাওয়াতে যাবে এমন সময় দরজায় খটখট শব্দ হয়। জঙ্কুকের মেজাজ আরো গরম হয়ে গেল। দরজায় তাকাতেই দেখে সুকিনা দাঁড়িয়ে আছে। কি চাই তোর? ভাইজান, আপনারা বড় মালিক নিচে যাইতে কইছে। তুই যা, আমি আসছি। সুকিনা চলে গেল আর জঙ্কুক তের উদ্দেশ্যে বলল, এসে যারা দেখি খাবারের প্লেট খালি। জঙ্কুক রুম থেকে বের হতেই তে দরজা ঠাস করে লাগিয়ে দিল। বেয়াদব নারী। জঙ্কুক নিচে এসে দেখে সবাই সোফায় বসে কথা বলছে। আমাকে কেন ডেকেছেন বলুন? জঙ্কুক, তুমি সবসময় নিজের মর্জি মতো কাজ করেছো। আমি সবার সবকিছুতে হস্তক্ষেপ করলেও তোমার বেলায় করিনি, কারণ আমি জানতাম তুমি সব বুঝে শুনেই করো বা করবে। কিন্তু আমার এই বিষয়টা খুব বাজে লেগেছে। তের বাপ চাচার উপর জিদ মেটাতে গিয়ে তুমি তার জীবনটা নষ্ট করে দিলে। ওকে তো আমি বিয়ে করতে চাইনি। ওর বাপ চাচা আমার হাতে ওর হাত তুলে দেওয়ার চুক্তি করেছে। তার বদলে ওরা 7 রাস্তার মোড়ের মালিকানা নিয়ে গেছে, কিন্তু তারপরে ওরা তেকে আমার হাতে তুলে দেয়নি। তাই আমি নিজেই নিজের জিনিস নিয়ে নিয়েছি। বুঝলে আব্বা, এতে অন্যায় নেই। আমরা বুঝেছি, কিন্তু তেকে দিয়ে তুই কি করবি? তুই যদি বলতি ওর চেয়ে উত্তম কাউকে তোর জন্য এনে দিতাম। আমার তের চেয়ে উত্তম কাউকে প্রয়োজন নেই, আমার শুধু তেকেই প্রয়োজন। কিন্তু ও তো তোর ভাতিজি হয়, ওর সাথে কি করে থাকবি তুই বল? ও আমার ভাতিজি ফুফু যাই হোক, সেটা আগে ছিল। এখনো আমার বিবাহিত স্ত্রী, আমার হালাল নারী। তাই ওর সাথে থাকবো আমি, যে করেই হোক। এই বলে জঙ্কুক নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে তে বেলকুনির দরজার সামনে দাঁড়িয়ে আছে। জঙ্কুক বুঝে যায় তে নিশ্চয়ই পালানোর পথ খুঁজছে। পালানোর সুযোগ করছিস? হ্যাঁ করছি, তাতে তোর কি শয়তান পুরুষ? সম্পূর্ণ কথাটা তের বলতে দেরি হলেও জঙ্কুক তের গলে ঠাস করে থাপ্পড় বসাতে 1 মিনিটও দেরি করলো না। এরপর থেকে যদি আমায় অসভ্যের মতো সম্বোধন করিস, তাহলে এমন 1000টা চড় পড়বে তোর গালে। বেয়াদব নারী। নিজের স্বামীর সাথে কথা বলার ধরন শিখিসনি? তে শুধু আহত চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক তেকে কোলে তুলে নেয় এবং বিছানায় শুইয়ে দেয়। জঙ্কুকের সেই ভয়ঙ্কর থাপ্পড়ে তে পুরো বাক্যহীন হয়ে গেছে। এমন জোরে থাপ্পড় তেকে কখনো কেউ মারেনি। জঙ্কুক তেকে যেভাবে শুয়ে দিয়েছিল তে সেভাবেই শুয়ে রইল। তের মস্তিষ্ক যেন কাজ করছে না। অবশেষে ক্লান্তি আর মানসিক ধাক্কায় তে ঘুমিয়ে পড়ল। জঙ্কুক সোফায় শুয়েছিল। তের ঘুমানোর পর ওয়ার্ড্রব থেকে একটি ভেসলিনের কৌটা এনে তের বিছানার পাশে নিচু হয়ে বসে পড়ে। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। জঙ্কুক স্পষ্ট দেখতে পেল তার থাপ্পড়ের চিহ্ন এখনো তের ফর্সা গালে জ্বলজ্বল করছে। জঙ্কুকের বুকটা মোচড় দিয়ে উঠল। কৌটা থেকে সামান্য ভ্যাসলিন নিয়ে আলতো করে তের গালে লাগিয়ে দেয়। জঙ্কুকের হাতের স্পর্শে ছিল শুধু যত্ন, ছিল না কোনো অশ্লীলতা। ভ্যাসলিন লাগানো শেষ হলে আরো কিছুক্ষণ প্রাণ ভরে তের দিকে তাকিয়ে রইল জঙ্কুক। ফজরের আজানের শব্দ কানে আসতেই জঙ্কুকের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে সোফা থেকে উঠে বসে। বিছানার দিকে তাকাতেই দেখতে পায় তে এখনো ঘুমাচ্ছে। সোফা থেকে উঠে বিছানার পাশে এসে দাঁড়ায়। তের দিকে হালকা ঝুঁকে গম্ভীর কণ্ঠে বলে, তে ওঠো, এটা নামাজের সময়, ঘুমানোর সময় নয়। জঙ্কুকের ডাক তের কানে যেতেই তাড়াতাড়ি চোখের পাতা খুলে নেয়। ঘুমের ঘোর কাটতে না কাটতে জঙ্কুকে এতটা ঝুঁকে থাকতে দেখে তে ভয়ে আঁতকে ওঠে। ছি, এভাবে এতটা অচেতন হয়ে ঘুমিয়েছিলাম আমি? রুমের ভিতরে আস্তে একটা কুমির রেখে? ছি তে ছি, কিভাবে পারলি? এই মানুষটা একটা পশু। তের ঘুম ভাঙতেই জঙ্কুক তের কাছ থেকে সরে যায়। এরপর চাদর, টুপি আর নিজের মিসওয়াক হাতে নিয়ে বেরিয়ে যায়। জঙ্কুক চলে যাওয়ার পর তেও 1 মিনিটও দেরি করে না। তাড়াতাড়ি ইবাদত সম্পূর্ণ করে নেয়। সে কাল রাত থেকে পরিকল্পনা করে রেখেছে এই সময় সে পালাবে, কারণ এ বাড়ির সবাই মানে দারোয়ান সহ সব পুরুষ মানুষ মসজিদে থাকবে আর বাড়ির সব মহিলারা নিজ নিজ ঘরে নামাজ আদায় করবে। তাই এই সুযোগেই তে তার নিজের বাড়ি ফিরে যাবে। বড় তালুকদার মঞ্জিল থেকে ছোট তালুকদার মঞ্জিল বেশি দূরে না। তে মাথা থেকে পা পর্যন্ত জঙ্কুকের একটা কালো চাদরে নিজেকে ঢেকে নেয়। মুখ ঢেকে নিঃশব্দে ঘর থেকে বের হয়। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। একটুখানি এগোতেই পিছন থেকে কেউ তের কাঁধে হাত রাখে। পিছনে ফিরতেই দেখে জিমিন দাঁড়িয়ে আছে। তে যে এখান থেকে পালাতে চাচ্ছে সেটা জিমিন বুঝে ফেলে, কিন্তু জিমিন তাকে এখান থেকে পালাতে বাধা দেয় না, উল্টো আরো সাহায্য করে। তুই তাড়াতাড়ি যা, ভাইজান বা কেউ নেই, এটাই সুযোগ, চলে যা এখান থেকে। জিমিনের সাহায্যে তে বড় তালুকদার মঞ্জিল থেকে বের হয়ে যায় এবং কিছু দূর যেতেই তের পা থমকে যায়। বড় তালুকদার মঞ্জিলের গেট পার হতে না হতেই কুয়াশার ভেতরে জঙ্কুককে দেখতে পায়। জঙ্কুক এদিকে এগিয়ে আসছিল, কিন্তু তেকে লক্ষ্য করেনি। তে কোনো রকমে জঙ্কুকের পাশ কাটিয়ে দ্রুত গতিতে হাঁটতে থাকে। জঙ্কুক হাঁটা বন্ধ করে পিছন ফিরে বলে, কে এই বেয়াদব আমাকে সালাম না দিয়ে চলে গেল?
জঙ্কুক থেকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বুঝে ফেলে এটা তে। কারণ তের গায়ে যে চাদর ছিল সেটা শুধু জঙ্কুকই ব্যবহার করে, এই গ্রামে অন্য কেউ আর ব্যবহার করে না। তে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে, এদিকে জঙ্কুক যে তাকে চিনে ফেলেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। কিছু দূর যেতে জঙ্কুকের ডাক তের কানে আসে। এই তে! জঙ্কুকের ডাক শুনে তের পা আপনা আপনি থেমে যায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে জঙ্কুককে দেখে তের আত্মা শুকিয়ে যায়। নিজের প্রাণ বাঁচাতে এদিক সেদিক না তাকিয়ে দৌড় মারে। জঙ্কুকও তের পিছন পিছন দৌড়াতে থাকে। এক পর্যায়ে তেকে জঙ্কুক জাপটে ধরে ফেলে। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, যেতে দিন, আমি চলে যাব, আমি এখানে থাকবো না। একটাবার চিন্তা করে দেখ, আমার জায়গায় যদি তোকে কোনো হারাম পুরুষ দেখে নিত তাহলে কি হতো? আমি কি বললাম শুনতে পাননি? আমাকে ছাড়ুন, আমি চলে যাব। জঙ্কুক থেকে এক ঝটকায় কোলে তুলে নিল এবং বড় তালুকদার মঞ্জিলের গেটের ভিতরে ঢুকলো। বাড়িতে না গিয়ে সোজা বড় পুকুরে চলে গেল তেকে নিয়ে। পুকুর পাড়ের কয়েকটা সিঁড়িতে নেমে জঙ্কুক বলল, এবার দেখ কেমন লাগে অতিরিক্ত বাড়লে। না না না, এমন করবেন না, আমি সাঁতার ভুলে গেছি। জঙ্কুক তের কথায় পাত্তা না দিয়ে তেকে পুকুরে ঠাস করে ফেলে দিল। জঙ্কুক মনে করেছে তে হয়তো মিথ্যে কথা বলছে, কারণ তে গ্রামের মেয়ে, কিভাবে সাঁতার জানবে না। কিন্তু জঙ্কুক তো জানতো না তার প্রাণপ্রিয় নারী সাঁতার ভুলে গেছে। এদিকে তে হাত পা ছোড়াছুড়ি করছে, বারবার পানি খাচ্ছে, কিছু করতে পারছে না। তের হাত পা ছোড়াছুড়ি করতে না দেখে জঙ্কুকের কলিজা মুচড়ে ওঠে। চোখে ভেসে ওঠে তার প্রাণপ্রিয় নারীর পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য। জঙ্কুক এক লাফে পুকুরে ঝাঁপ দেয়, তারপর অতি যত্ন সহকারে প্রাণপ্রিয় নারীর অচেতন দেহখানা তুলে নিয়ে আসে পানি থেকে। এরপর তার শরীরটা চাদর দিয়ে সম্পূর্ণ ঢেকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। জঙ্কুক প্রাথমিক চিকিৎসার মাধ্যমে তে জ্ঞান ফিরায়। জ্ঞান ফেরার সাথে সাথে তে ছটফট করতে থাকে। জঙ্কুক তের কানে ফিস ফিস করে বলে, শান্ত হও। কিছুক্ষণের জন্য তের জ্ঞান ফিরলেও কোনো লাভ হয় না। একটু পর আবারও জ্ঞান হারায় তে। জঙ্কুক তেকে রেখে তাড়াতাড়ি করে জিমিনের রুমে যায়। জিমিন, তাড়াতাড়ি একটা 3 পিস নিয়ে আমার রুমে আয়। জিমিন কিছু বলতে যাবে তার আগেই জঙ্কুক জিমিনকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি আসতে বলছি জিমিন। জঙ্কুকের কথা মতো জিমিন আলমারি থেকে একটা কালো রঙের 3 পিস নিয়ে জঙ্কুকের রুমে চলে গেল। তেকে জ্ঞানহীন অবস্থায় দেখে জিমিন বলল, ভাইজান কি করেছেন আপনি? ওর এমন অবস্থা হলো কি করে? চুপচাপ ওর কাপড় চেঞ্জ করে দে। আর ওকে তুই পালাতে সাহায্য করেছিস তাই না? এখন তো মন চাচ্ছে তোকে ওর মতো পুকুরে ফেলে ডুবিয়ে মারি। বলেই জঙ্কুক রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়। জিমিন থেকে কাপড় বদলিয়ে বাইরে আসে। জিমিন, এটা যেন কেউ না জানে। এরপর জঙ্কুক ওয়াশরুমে গিয়ে নিজের গায়ের কাপড় বদলে নেয়। আর এদিকে জিমিন রান্নাঘরে গিয়ে সবাইকে বলতে থাকে, আম্মা ছোট ভাইজান তেকে পুকুরে ফেলে দিয়েছে, তে এখন জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে, তুমি কিছু করো আম্মা। জিন রান্নাঘর থেকে তড়িঘড়ি করে জঙ্কুকের রুমে গেল। বিয়ে করেছিস বলে মাথা খেয়ে নিয়েছিস নাকি? যা ইচ্ছে তাই করছিস? মেরে ফেলবি নাকি পরের মেয়েটাকে? কি করে পারলি এমন অবস্থা করতে ওর? ও পরের মেয়ে আগে ছিল আম্মা, এখন ও আমার অর্ধাঙ্গিনী। আর হলে এমন অবস্থার কথা, এটার জন্য সে নিজেই দায়ী। তোমরা কোথায় ছিলে শুনি? আজ তো একটা মানুষ এত বড় মহল থেকে বেরিয়ে গেছে, তোমরা খবরও পেলে না, নাকি ইচ্ছে করে পালাতে দিয়েছো? কোনটা? এই অসভ্য বেয়াদবের জ্ঞান ফিরাও, আর কিছু খাও, আমি আসছি। বলা শেষ করে জঙ্কুক নিচে নামে। সোফায় বসে নামজুন পত্রিকা পড়ছিল। নামজুনকে দেখে জঙ্কুক বলল, আব্বা, আপনি এখনই আপনার ছোট ভাইকে ফোন করে বলুন, তারা যদি তাদের মেয়েকে ফেরত নিতে চায় তাহলে যেন 7 রাস্তার মোড়ে এসে হাজির হয়। ওদের সাথে আমার কিছু বোঝাপড়া আছে।